সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষার নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা নানা বিশ্ব সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং গালাজের উল্লেখযোগ্য সংবাদগুলো পর্যালোচনা করে থাকি। স্টুডিওতে আমার সঙ্গে এই আলোচনায় অংশ নিতে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ, এবং শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। আমরা আলোচনা করব, তবে আলোচনা যাওয়ার আগে আমরা একটু গালাজের উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নেই। গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে, কোনো ষড়যন্ত্রে যেন গণ অভ্যুত্থানের লক্ষ্য নষ্ট না হয়, উদাত্ত আহ্বান মির্জা ফখরুলের। কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল স্মরণসভা, কাল রোববারের সমাবেশ হবে মঙ্গলবার। আর অস্থিরতা করলে সব গার্মেন্টস বন্ধ, হুঁশিয়ারি মালিকদের, উপদেষ্টাদেরও কঠোর অবস্থান। ভারতের উস্কানিতে নতুন অঘটনের শঙ্কায় সাবেক সেনা কর্মকর্তারা। অন্তর্বর্তী সরকারের ৩৮ দিনের মাথায় ঢাকায় ডোনাল্ড লু সহ মার্কিন টিম, বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা। রোববার ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের সাথে বৈঠক। আওয়ামী লীগের ছাড়াও সুষ্ঠু নির্বাচনের আশা বদিউল আলম মজুমদারের। ইলেকশন কমিশনের নিরপেক্ষতার চেয়ে রাষ্ট্রের নিরপেক্ষতা জরুরি, অভিমত বিশিষ্টজনদের। বাংলাদেশের গণতন্ত্র হতে হবে নিজেদের সক্রিয়তা বজায় রেখে, লাভ হবে না অন্য দেশের গণতন্ত্রের কথা ভেবে, অভিমত সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফের। মোটা দাগে আসলে এই ছিল সংবাদ। শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। গতকালকে বিএনপি একটি স্মরণ সভা করেছে শহীদ মিনারে, এবং সেখান থেকে মির্জা ফখরুল যেটি বলেছেন যে কোনো ষড়যন্ত্রে গণ অভ্যুত্থানের লক্ষ্য নষ্ট না হয়, সেটি আসলে গণ অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিচ্ছেন। তারা নানান ধরনের সংস্কার কার্যক্রম হাতে নিয়েছেন, বেশ কয়েকটি কমিশনও গঠন করছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি বলি যে কেন গণ অভ্যুত্থানের নষ্ট হতে পারে, এমনটি কেন ভাবছে বিএনপি বা মির্জা ফখরুল সাহেব? জি, আপনাকে ধন্যবাদ। আমার আজকের সহযোগী বন্ধু বাসদের নেতা জনাব রতন সাহেব, আর যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এখানে একটা জিনিস আমি খুব পরিষ্কার করে বলি, সেটা হচ্ছে প্রায় 16.5 বছর 17 বছর একটা ফ্যাসিবাদী সরকার আমাদের কাঁধের মধ্যে চেপে বসেছিল। সমস্ত প্রতিষ্ঠান সে ধ্বংস করে ফেলেছে। তারা শুধু সেন্ট্রাল ব্যাংক না, প্রায় অধিকাংশ ব্যাংক তারা লুটপাট করে নিয়েছে, এবং কোনো ব্যাংকে কোনো কার্যকর পরিচালনার জন্য অর্থ আছে কিনা সন্দেহ। এই মুহূর্তে তারা হিমশিম খাচ্ছে, অর্থনীতি যারা সঙ্গে সম্পৃক্ত। পুলিশ বাহিনী, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, মিলিটারি, এমন কোনো সেক্টর নাই, নির্বাচন কমিশন, বিচারালয়, যেগুলো তছনছ করেনি, নিয়ন্ত্রণ করেনি, একক একটা মুষ্টির মধ্যে নিয়ে আসে। এটা একটা মানে মাথাটা সবে মাত্র, আর তারা দলীয় লোকজন এখান থেকে গেছে, মানে পলায়ন, পালিয়ে গেছে। কিন্তু অন্য সব বিষয়গুলো আছে, যেটি দেখা যাবে আপনি গোপালগঞ্জ নামক একটা জেলাতে দিকে তাকালে। তারা সেনাবাহিনীকে পিটিয়েছে, বিএনপির একটি অঙ্গ সংগঠনের নেতারা আছেন, তার একজনকে খুন করেছে। মানে এটা একটা বিস্ময়কর ঘটনা। এটা যদি শুধু মাথার মধ্যে নেওয়া যায়, তাদের মনোবৃত্তিটা এখনো আগের পর্যায়ে রয়েছে। অর্থাৎ বাহিনীগুলোকে সে চ্যালেঞ্জ। আমরা সেনাবাহিনীকে আমাদের অহংকারের প্রতীক হিসাবে আমরা দেখি বাংলাদেশে। সেই সেনাবাহিনী তারা চ্যালেঞ্জ করতে দ্বিধাবোধ করেনি। আর রাজনৈতিক দল হিসাবে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তাকে এই মুহূর্তে কিন্তু তারা চ্যালেঞ্জ করছে। আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্টের বাড়ি গোপালগঞ্জে, সে তার বাড়িতে যাচ্ছে, যাওয়ার পথে একটা পথসভা করেছে। এটা তারা সহ্য করতে পারেনি। আমি কেন এই কথাটা এই প্রসঙ্গে নিয়ে আসলাম, সবকিছু স্বাভাবিক গতি এখনো পর্যন্ত পায় নাই। নানান জায়গায় নানান বিপত্তি ছোট বড় আছে, সেখানে নানান ধরনের মানুষ তারা চরিত্রর পরিবর্তন করে, পরিবর্তন মানে শুভ পরিবর্তন না, খারাপ পরিবর্তনটা, যেমন গার্মেন্টস সেক্টরে এই জায়গাটা এখন সহযোগিতার দরকার। এটা আমাদের বড় একটা অর্থনৈতিক ভিত্তি। আর বিদেশ থেকে যে টাকাটা আছে রেমিটেন্স হিসাবে, এই দুটো বড় ভিত্তি যদি আমরা কোনোভাবে নষ্ট করে ফেলি,
তাহলে আমাদের দেশের অর্থনীতি এমনি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, আরো ক্ষতিগ্রস্ত হবে। এইসব বিষয়ের মধ্যে কেয়ারটেকার সরকার, ডক্টর ইউনূস সাহেব এবং তার যে সঙ্গীরা আছে, তারা, আমি বলবো যে তারা একটা মানে ভালো সদিচ্ছা নিয়ে একটা কিছু করা যায় কিনা সেই চেষ্টা করছে। সেই জায়গায় যদি এরকম চতুর্মুখী একটা ষড়যন্ত্রের মধ্যে তাদেরকে আটকে দিই, তাদের তো কোনো রাজনৈতিক দল নেই, আমরা বাইরে থেকে সাপোর্ট দিচ্ছি, অন্যান্য রাজনৈতিক দলগুলো সাপোর্ট দিচ্ছে, যাতে একটা ভালো পরিবেশের মধ্যে দিয়ে যায়। যদি তা না হয়, অর্থাৎ ষড়যন্ত্রকারী শক্তি কিন্তু নানান দিকে আছে, সেই প্রেক্ষিতে আমরা মনে করি যে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে কিন্তু এই ফ্যাসিবাদের পতন ঘটেছে। ছাত্র, তরুণ, জনতা, তার সঙ্গে সমস্ত শ্রেণী পেশার মানুষ একসাথে, সেটি যদি ধরে রাখা সম্ভব হয়, সকল ষড়যন্ত্র কিন্তু দেশি বিদেশি যত ষড়যন্ত্র আছে এগুলো মোকাবেলা করা যাবে। সেই জন্যে মূল উদ্দেশ্য যেগুলো, তার ভিতরে একটি হচ্ছে নির্বাচন, প্রতিষ্ঠানগুলোকে যেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এটা স্বাভাবিকভাবে আনা। ওই যে 6টা কমিটি কমিশন গঠন করছে, তাদেরকে আপনার একটু সময় দিতে হবে। তারা একটা মিটিং করতে পারছে কিনা আমার সন্দেহ আছে। তারা তো কেবল গঠন হলো, জাস্ট আপনার দুদিন আগে কমিশনও পুরোপুরি গঠন হয়, শুধুমাত্র প্রধানদের নাম ঘোষণা করা হয়েছে। তো এই যেমন আমরা কিন্তু ছাত্রদেরকে এখনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যেতে পারি নাই, মানে তারা মানে পরিবেশটা এখন যাবে। তো এই ক্ষেত্রে দেখবেন সিন্ডিকেট, যেরকম বাজার সিন্ডিকেট এখন আমরা ভাঙতে পারি নাই, আগের গুলো একটু 10-20 টাকা কমছিল আবার লাভ মারছে। সেই জন্য আমরা আমার দলের পক্ষ থেকে মহাসচিব যেটা বলেছেন, আমরা মনে করি এটা খুব জরুরি, এবং বিএনপি সহ সকল রাজনৈতিক দল এখনো এই জায়গাটাই আছে, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে মানে ষড়যন্ত্রকে মোকাবেলা আমাদের করা ছাড়া কোনো পথ নাই। প্রথমে এই বিষয়টি ষড়যন্ত্র মোকাবেলা, এবং বড় একটি বিষয় দুদুভাই বলেন, আমরা জানি যে এটি হচ্ছে যে তৈরি পোশাক খাতে এক ধরনের অস্থিরতা চলছে, এবং সেটির জন্য আসলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে দায়ী করা হচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও কিছু দায় দিয়েছেন, এর আগে উপদেষ্টারাও বলেছেন। আসলে এই ষড়যন্ত্রটা কোন জায়গায়, কোন ক্ষেত্রে কতটা বিরাজ করছে? না, তৈরি পোশাক খাতে তো বটেই, বিভিন্ন ক্ষেত্রে সাধারণভাবে একটা ধারণা করা হয় যে একটা ষড়যন্ত্র থাকে, কিন্তু যারা ক্ষমতায় থাকেন তাদের সবসময় ষড়যন্ত্রটা উদ্ঘাটন করতে হবে। তা না হলে ষড়যন্ত্রটা এমন একটা ব্যাপার হয়ে যায় যে অতীতের সরকার যেরকম সব কিছুকে ষড়যন্ত্র দেখত, এখানেও যেন আমরা আবার ষড়যন্ত্রটা না খুঁজি, আমাদের কারণটা খুঁজতে হবে। ষড়যন্ত্রটা রাজনৈতিকভাবে থাকতে পারে, সেটা নিয়ে রাজনৈতিক আলোচনা হবে, কিন্তু আমরা তৈরি পোশাক খাতের কথাটা যদি ভাবি, এর সুযোগ অন্যরা নিতে পারে, কিন্তু এর অভ্যন্তরে কিছু কারণও আছে। আমরা মনে করি আমাদের দলের পক্ষ থেকে, আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটা আমরা পর্যবেক্ষণ করে দেখেছি 3 ধরনের কারণ এখানে আছে। প্রথম কারণ হলো, অনেকগুলো ফ্যাক্টরিতে দীর্ঘদিন ধরে শ্রমিক অসন্তোষ চলছিল, তাদের মালিকরা এত পাওয়ারফুল ছিলেন যে তারা কারো কথাই শুনতেন না, শ্রমিকদের 2 মাস, 1 মাস, 3 মাসের বেতন বকেয়া রাখতেন। তারা কি রাজনৈতিকভাবে শক্তিশালী ছিলেন ওই মালিকরা? রাজনৈতিকভাবে, এবং আপনি জানেন বিজিএমইএ, বিকেএমইএ নেতারাও তখন একটা রাজনৈতিক স্নেহ নিয়ে তারা এই সমস্ত নেতা হতেন। মানে আমার এখানে একটা প্রশ্ন, যে বিজিএমই মানে এই তৈরি পোশাক খাত বা ব্যবসায়ীদের সংগঠনের নেতাদেরকে কেন দেশ ছেড়ে পালাতে হয় একটি সরকার চেঞ্জ হলে? অদ্ভুত ব্যাপার, ব্যবসায়ীদের নেতাদের পালাতে হয়েছে, মন্ত্রী এমপিদের পালাতে হয়েছে, বায়তুল মুকাররমের খতিবকেও পালাতে হয়েছে। এমনকি কোনো কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেছে, সেটার আমরা নিন্দা জানাই, কিন্তু কিছু কিছু কর্তৃপক্ষ এমন কিছু দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন যে তারাও সেক্ষেত্রে অস্থির হয়ে গিয়েছিলেন। এবং অদ্ভুত ব্যাপার দেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদেরও অনেককে তাদের পদত্যাগ করতে হয়েছে। তার মানে ওই যে পিয়ন থেকে প্রাইম মিনিস্টার, এমন একটা দুর্নীতির চক্র তৈরি হয়েছিল যে যার যতটুকু ক্ষমতা, পিয়নের আমরা যতটুকু ক্ষমতা ধরেছিলাম, সেখানে তো এক বিশেষ পিয়ন, তিনি তো 400 কোটি টাকারও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, এটা প্রাইম মিনিস্টারও বলেছিলেন। এই যে একটা দুর্নীতির চক্র তৈরি হয়েছিল, যখন মানে পাওয়ারটা চেঞ্জ হয়ে গেল, তারা তো পাওয়ার দিয়েই তো করাপশন করতো, অ্যাবসোলুট পাওয়ার তাদেরকে অ্যাবসোলুট করাপশন করার ক্ষমতা দিয়েছিল। সেই যখন অ্যাবসোলুট পাওয়ারটা যখন থেকে তারা উইথড্র হয়ে গেল, ক্ষমতাচ্যুত হলেন, তখনই তাদের ভয় এবং আতঙ্ক গ্রাস করলো তাদের। এবং কেউ কেউ টাকা নিয়ে পালাতে গেলেন, কেউ টাকা পাচার করেছেন,
কেউ টাকা নিয়ে পালিয়ে সেই টাকার ভাগাভাগি করতে মৃত্যুবরণ করার মতন ঘটনাও আমরা দেখলাম। ফলে কত ঘটনা দিন দিন মানে বেরিয়ে আসছে। ব্যাংকের টাকা রেখেছেন, ব্যাংকে টাকা রেখেও স্বস্তি পান নাই, ঘরের মধ্যে টাকা রেখেছেন 50-60 কোটি টাকার মতো নাকি কারো কারো ঘরে আছে। একজন তো বরং তার ঘরে 5 কোটি টাকা 7 কোটি টাকার খবরই পেলাম। তার মানে এরা কি টাকার গন্ধ না শুকলে রাতে ঘুম হতো না, এরকম জায়গায় চলে গিয়েছিল। সেটা একটা দিক। আমি যে মূল প্রসঙ্গটাতে আসি, যে গার্মেন্টসের অস্থিরতা, এই যে শ্রমিকদের কত টাকা বেতন পায়, তাদের যদি 1 মাস 2 মাস বেতন বকেয়া থাকে, আশায় থাকে, সেই সময় হলো মালিকরা পালিয়ে গেল। কিছু মালিক যখন পালিয়ে গেল, অনিশ্চয়তাটা তখন তাদের মধ্যে ভর করেছে, বেতন বাকি, মালিক পালিয়ে গেছে, কি হবে তাদের। এখান থেকে যে শ্রমিকরা এসেছিল তাদেরকে আমরা মনে করি তাদেরটা সহানুভূতির সঙ্গে দেখতে হবে এবং এই প্রবলেমটা সলভ করতে হবে। সরকারকে এই জায়গায় আমরা পরামর্শ দিয়েছিলাম যে সরকার আগ বাড়িয়ে বলুক যে আপনাদের বিষয়টা আমরা দেখছি। কিন্তু দ্বিতীয় যে ঘটনাটা ছিল গার্মেন্টস এলাকাগুলোতে, ঝুট ব্যবসায়ী এবং লেফট ওভার ম্যাটেরিয়ালস, মানে যে সমস্ত শার্ট, তারপরে টি শার্ট এগুলো বেরিয়ে আসতো, এগুলোর কিন্তু কোটি কোটি টাকার ব্যবসা। এবং গাজীপুরের মেয়র হয়েছিলেন যে একবার, যুবলীগের নেতা, তার নাকি 1000 কোটি টাকার সম্পত্তি আছে শুধুমাত্র এই সমস্ত কাজ করে। ফলে এরা শিল্পাঞ্চলগুলোকে তাদের একটা দখলি সত্ত্ব তৈরি করেছিল। এদের প্রাইভেট বাহিনী থাকতো এবং বাহিনীকে নিয়ন্ত্রণ করে একদিকে এই ঝুট ব্যবসা করতো, আরেকদিকে মালিকদেরকেও চাপ দিয়ে তারা মালিকদের কাছে টাকা নিত, আর মালিকদেরকে তারা সার্ভিস দিত যে কোনো শ্রমিক আন্দোলনকে দমন করা, শ্রমিকদেরকে মানে নির্যাতনের মধ্যে রাখা। এইটার একটা পরিত্যক্ত সম্পত্তি দখল করার মতো একটা পাল্টে বিষয় তৈরি হয়েছে। আর তৃতীয় বিষয়টা ছিল রাজনীতি, যে যারা ক্ষমতা থেকে পরাজিত হয় তারা তো সবসময় চাইবে যে যারা আছে তাদেরকে নানাভাবে বিতর্কিত করার, সেই কাজও তারা করেছেন। তা আমরা বলেছিলাম 2টা কাজ করতে হবে মানে সরকারিভাবে। একটা, ঝুট ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করতে হবে, 2, রাজনৈতিক কোনো বিষয় থাকলে সেটা দেখতে হবে। কিন্তু শ্রমিকদের যে বিষয়টা, তাদের মজুরি, তাদের ওভারটাইমের টাকা পাওনা, কারখানা বন্ধ হয়ে গেলে তাদের কি হবে, মালিক পালিয়ে গেছে তাদের চাকরিটা থাকবে কিনা, এই জায়গায় স্বস্তির একটা জায়গা তৈরি করা দরকার সরকারের। শ্রমিকদের উপর দমন নয়, শ্রমিকদেরকে স্বস্তি দেওয়া দরকার। এই জায়গায় আমরা দেখলাম গার্মেন্টসে একের পর এক অসন্তোষ যখন তৈরি হতে থাকলো, যেহেতু প্রচুর শ্রমিক, একটার সঙ্গে আরেকটা গার্মেন্টস, একটা ফ্যাক্টরিতে অসন্তোষ তৈরি হলে সেটা ছড়িয়ে পড়ে দ্রুত আরেকটা সেক্টরে। খুব দ্রুত এই সমাধানটা করার ক্ষেত্রে একটু বিলম্ব হয়েছে, যে কারণে জটিলতাটা বেড়ে গিয়েছিল। আর বাংলাদেশের সঙ্গে গার্মেন্টসের যাদের কম্পিটিশন আছে, যেমন বিশ্ব অ্যাপারেল মার্কেটে চীন হচ্ছে 1 নাম্বার, সে 36% গার্মেন্টস দ্রব্য রপ্তানি করে। তারপরে বাংলাদেশ করে 7%। গ্যাপটা অনেক বড়, কিন্তু বাংলাদেশ হচ্ছে দ্বিতীয়। বাংলাদেশের পরেই আছে ভিয়েতনাম, সে করে 6.5%। ভারত কিন্তু তার ফেব্রিক্স আছে, তার তুলা আছে, তার কারখানা আছে, তা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে কম্পিটিশনে পারে নাই। ভারত আরও পরে 6-7 নম্বরে আছে। কিন্তু বাংলাদেশের মার্কেটে অস্থিরতা হলে এই বেনিফিটটা কাদের হাতে যায়? সেই দিক থেকে কেউ যদি চিন্তা করে তাহলে ভাবতেই পারে যে বাংলাদেশের মার্কেট অস্থিতিশীল হয়ে গেলে, বাংলাদেশের এই শিল্প বাজার হারালে, সেই হারানো বাজারে কে ঢুকবে? ভারত ঢুকবে। এই জন্য অনেকে বলতে পারে যে এখানে ভারতের একটা ইন্টারেস্ট থাকতে পারে। কিন্তু মূল সমস্যাটা বাংলাদেশের ভিতরে। এটাকে যদি আমরা সমাধান করে ফেলতে পারি, তাহলেই কিন্তু শ্রমিকরাও স্বস্তি পাবে, আর সাথে সাথে আমাদের এই শিল্পটাও রক্ষা পাবে। শ্রমিকদেরকে স্বস্তিতে না রেখে শিল্পটা কিন্তু রক্ষা করা যাবে না, সেটাও আমাদেরকে বিবেচনা করতে হবে। একটা বিষয়, যে আমরা যে রাজনৈতিক যে বিষয়গুলো দেখি, যেমন ঝুট ব্যবসা বা যদি লোকাল পর্যায়ে একদম দখল নেওয়ার যে ইস্যু, সেটি আসলে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করা সম্ভব না। আরেকটি বিষয়, ভারতের বিষয়টি যেহেতু চলে আসছে, আমরা দেখছি বাংলাদেশের নির্বাচনগুলোতে ভারতের হস্তক্ষেপ করার চেষ্টা ছিল। এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। সব মিলে আসলে রাজনীতিতে এক ধরনের যেই আপনারা ষড়যন্ত্রের কথা বলছেন, সেই ধরনের ষড়যন্ত্রের একটি চেষ্টা কিনা, যেটি তৈরি পোশাক খাত দিয়ে শুরু করার চেষ্টা হতে পারে কিনা? ষড়যন্ত্র থেকেও আপনার 16 বছরের যে অব্যবস্থাপনা, প্রতিষ্ঠান বিরোধী ভূমিকা, আর রাজনীতি মানে নিশ্চিহ্ন করা, অর্থাৎ বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে যে ফ্যাসিবাদের প্রধান শত্রু হয়েছে রাজনীতি, সুস্থ রাজনীতি, গণতন্ত্র, আইনের শাসন, এগুলো ফ্যাসিবাদের শত্রু। এগুলো যদি বিদ্যমান থাকে তাহলে ফ্যাসিবাদ থাকে না।
তো স্বাভাবিক কারণে যেমন এই যে মানে গত সরকারের আমলে বিরোধী দল যখন আন্দোলন সংগ্রাম করেছে, একটা মিছিল করেছে, 4-5 জন 10 জনকে ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কিন্তু তাদের পুলিশ অভিযোগটা কিন্তু মামলা নাই, ধরতে হবে। নিয়ে যাওয়ার পরে সাংবাদিকরা জিজ্ঞেস করছে কেন ধরে আনছেন, মিছিল করা তো সাংবিধানিক অধিকার। বলছে না, তারা নাশকতা করছে। কিসের উপর? কোনো নাশকতা নেই, করেছে। ওই যে একটা গায়েবী ব্যাপার ওই সময় উঠেছিল, কোনো ঘটনা ঘটেনি, কিন্তু তারা একটা মামলা দিয়ে দিয়েছে। এই মামলার সংখ্যা কিন্তু আসামি প্রায় 60 লক্ষ, প্রায় 2.5 লক্ষ মামলা। তো আমি এই যে কথাটা বলতে চাই যে বাংলাদেশের একেবারে নিকটতম প্রতিবেশী হচ্ছে ভারত, এবং আমরা মনে করি ভারত একটি গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক সরকার, কিন্তু কার্যকলাপে দেখা গেছে যে তার মতো ফ্যাসিস্ট, মানে আমাদের দেশের সরকার যে ফ্যাসিস্ট তা না, মানে 14, 18 এবং 24-এর যে নির্বাচনই হয় নাই। 14তে তো 154টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষিত হয়েছে। নির্বাচিত, আমাদের সংবিধানের স্পিরিটটা হচ্ছে নির্বাচন অতি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হইতে হইবে। প্রতিদ্বন্দ্বিতা মানে তার একটা প্রতিপক্ষ থাকে, হয়তো দেখা গেল সে কম ভোট পাইছে কিন্তু তারপরে প্রতিপক্ষ, কিন্তু 14 সালে এটা হয় নাই। ভারত ওই নির্বাচনকে পরপরই অভিনন্দন জানিয়েছে, অন্যদের কথা আলাদা। আমরা দেখছি যে সকল বিরোধী দল বলবো না, সরকারের কয়েকটি আশ্রিত দল ছাড়া, তারপরে জাতীয় পার্টি, জাতীয় পার্টিকে আসার জন্য ভারত চাপ সৃষ্টি করেছে সে সময়কার। ওই সময় এরশাদ সাহেব প্রত্যাহার করছে, কিন্তু তার স্ত্রী রওশন এরশাদ ইলেকশনে সরকারের সঙ্গে, এবং আরো মজার ব্যাপার আছে, একই বিরোধী দল আবার সরকারের মন্ত্রী তারা গ্রহণ করছে 14 সালে। 18 সালে ইলেকশন তো আমরা সবাই জানি এটা মধ্যরাত্রি শেষ হয়ে গেছে। জাপানি রাষ্ট্রদূত খুব পরিষ্কারভাবে বলছেন যে বিশ্বে তিনি কখনো এই ধরনের ঘটনা দেখেননি, যে আইন শৃঙ্খলা বাহিনী সহ কর্মকর্তারা, সরকারি কর্মকর্তারা মধ্যরাত্রে ব্যালট বাক্স ভরছে। আর 24 সালের ঘটনা আমরা দেখেছি, সেখানেও ভারতীয় যে রাষ্ট্রদূত এবং সরকারিভাবে যে অনুমোদন, তাতে এখানে গণতন্ত্র, নির্বাচনী ব্যবস্থা তছনছ হয়ে গেছে। যদি ভারত শক্তভাবে থাকতো, কারণ আমার ধারণা এই নির্বাচন মানে গ্রহণযোগ্য কতটুকু হতো সেটা পরের কথা, কিন্তু মিনিমাম একটা ঘটনা থাকতো। তো মানুষ এই ভোটগুলো দিতে পারে না। আর একই কারণে আপনি দেখবেন এখানে যে একদলীয় শাসন ব্যবস্থাটা, ফ্যাসিবাদী, আজকে এই দেশটা মানে মুক্তিযোদ্ধার মধ্য দিয়ে আসার, সেখানে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে তরুণ, শ্রমিক, কৃষক, এদেরকে বাদ দিয়ে আপনার মুক্তিযুদ্ধ হয় নাই। আপনি শ্রমিকদেরকে আপনি মিনিমাম নিরাপত্তা দিবেন না, কৃষকের উৎপাদিত দ্রব্যের উপকরণের মিনিমামটা আপনি নিশ্চয়তা দিবেন না, দেশটা এগোবে কি করে? যে অস্থিরতাগুলো হয়, প্রথমে আমরা গুলি চালিয়ে দিলাম শ্রমিকের উপরে, কোনো কৃষক বিদ্রোহ দেখা দিলে গুলি চালিয়ে দিলাম, যেটা গত 16 বছর ধরে আমরা দেখেছি। তো এখন যদি একটা পরিবর্তনের ধারায় আছে দেশ, এখন তো ফ্যাসিবাদ আমরা মনে করি দৃশ্যত নাই। একটা নতুন সরকার, ডক্টর ইউনূস সাহেব আসছে তার সঙ্গী সাথীদের নিয়ে, যার প্রতি এদেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলো কিন্তু আশাবাদী, সমর্থনও দিয়েছে। এইসব দুষ্কর্ম, যেটা শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, অর্থাৎ খেটে খাওয়া মানুষ, এদের প্রতি সরকারের যে দৃষ্টিভঙ্গিটা, আমি মালিক পক্ষের বিরোধিতা করছি না, কিন্তু মালিক পক্ষ যা করে এসছে এতদিন, যেটা রতন সাহেব একটা সুন্দর করে ব্যাখ্যা করে আপনাদের বলছে, সেই জায়গায় সেই অবস্থানে থাকলে কোনো মীমাংসা নাই। অবস্থান পরিবর্তন করতে হবে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, এবং সময়ের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, না হলে পরে কঠিন হয়ে যাবে। আর 2 নম্বর যে প্রশ্নটা হচ্ছে, 16 বছর ধরে মানুষ কথা বলতে পারে না, লিখতে পারে না, বলতে পারে না, ভোট দিতে পারে না, না খেয়ে থাকছে, তারপরেও সে কিন্তু আত্মসমর্পণ করেনি। 16 বছরও অসংখ্য বিরোধী দলের নেতাকর্মী
জেল জুলুম না, শহীদ হয়েছে। গত 1 মাসে যে শুধু শহীদ হয়েছে এমন না, মামলার মুখে হয়েছে এমন না, একটা ধারাবাহিকভাবে তারা লড়াই করছে। সেই জন্য আমার কাছে মনে হয় যে এই সামনের দিনগুলোতে আমাদেরকে যদি এগোতে হয়, সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাকে এগোতে হবে, না হলে পরে আমরা যে সংকটের মধ্যে পড়ছি সেখান থেকে উত্তরণ ঘটবে না। সবকিছু মিলাই যদি আমরা সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হই, আমরা একসময় ছাত্র রাজনীতি করতাম, আমাদেরও বয়স হয়েছে, কিন্তু আমরা যে বিপদগুলো সামনে দেখতে পাচ্ছি সেই বিপদগুলো থেকে দেশটাকে রক্ষা করতে হলে মানুষের অধিকার মানুষের হাতে আপনার ফিরিয়ে দিতে হবে। আপনি শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক যদি সরকারের মতো বিনিময় না থাকে, তাহলে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, এবং গ্যাপ তৈরি হয়ে গেলে আর বিপদ মানে ঘনীভূত হবে। সেই জন্য ওই যে মাঝে একটু উদ্যোগ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলাপ আলোচনা করছে, এটা অব্যাহতভাবে মানে চালিয়ে যেতে হবে, এখানে বিরতিহীনভাবে পেশাজীবীদের সঙ্গে কথা বলতে হবে, তাহলে পরে আমরা সংকট মোকাবেলা করতে পারবো। প্রথমেই আমি যদি একটু সরকারের 38 দিনের মাথায় মার্কিন টিম বাংলাদেশে আছে, এবং যেহেতু জিএসপির বিষয়, অর্থনৈতিক বেশ কিছু বিষয় রয়েছে আলোচনার, এবং এর সঙ্গে রাজনীতিতেও তাদের বেশ কিছু জায়গা রয়েছে। আমরা দেখেছি নির্বাচনের সময় বিভিন্ন দেশের একটা দৌড়ঝাঁপ থাকে, নতুন সরকার এসেছে, নতুন সরকার যিনি আসছেন ডোনাল্ড, তিনি দিল্লি হয়ে এসেছেন, অর্থাৎ বেশ কিছু বিষয় থাকবে আলোচনায় প্রধান উপদেষ্টার সঙ্গে। আসলে তাদের এই সফর কিভাবে বিবেচনা করবেন পরিবর্তিত পরিস্থিতির আলোকে? বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিটা যেমন গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানটাও ঠিক তেমনি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানের কারণেই এদেশের প্রতি কিন্তু নজর আছে অনেকের। পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলি, আর দূরবর্তী দেশ আমেরিকার কথা যদি বলি, আবার অনেক দূরে এবাদিকে রাশিয়া যদি বলি, একটু পাশে চীনের কথাও যদি বলি, তাহলে দেখুন, কিংবা আমাদের একটা বন্ধুর মতো একটা রাষ্ট্র আছে আমাদের সঙ্গে, হয়তো তার সঙ্গে কোনো বিরোধ নাই কিন্তু বাণিজ্য আছে, জাপানের কথা যদি বলি, বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে জাপানের বিরাট একটা ভূমিকা আছে, এবং বাংলাদেশে কোন ধরনের বিনিয়োগ লাগবে সে ধরনের গবেষণাও জাইকার মাধ্যমে তারা করায়। সেক্ষেত্রে নীরবে নিভৃতে বাংলাদেশের অনেক ধরনের বাণিজ্য এবং অনেক ধরনের ব্যবসার সঙ্গে জাপান যুক্ত, সেই বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করি, পানি ব্যবস্থাপনা থেকে শুরু করে সবকিছুর মধ্যে। আচ্ছা, সেতু নির্মাণ আছে। চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রায় $25 বিলিয়ন, ফলে একটা বিরাট সবচেয়ে বড় আমাদের বাণিজ্য চীনের সঙ্গে। তারপর হচ্ছে ভারত, একদিকে তার পার্শ্ববর্তী দেশ, আবার প্রায় 14 থেকে 16 বিলিয়ন ডলারের একটা বাণিজ্য আছে। আমেরিকাতে বাংলাদেশ হচ্ছে প্রায় $10 বিলিয়ন বাণিজ্য করে, এবং তার মধ্যে $8.5 বিলিয়ন সে রপ্তানি করে, $1.5 বিলিয়ন আমদানি করে, এরকম একটা বিষয়। কিন্তু আমেরিকার সঙ্গে বাণিজ্য যতখানি, তার চেয়ে বেশি রাজনৈতিক বিষয়টাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর সঙ্গে যুক্ত আছে বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি সমস্যার সঙ্গে আমেরিকার সম্পর্কটা কেমন হবে। সেটা ধরুন বঙ্গোপসাগরের গ্যাস ক্ষেত্র, সেটা তো ইতিমধ্যেই লিজ নেওয়ার প্রক্রিয়াটা আছে, সেটা কিভাবে হবে। বাংলাদেশের গ্যাসের ক্ষেত্রে আমেরিকার ইতিমধ্যেই অংশীদারিত্বটা অনেক বড়, সেটা আছে। এই ক্ষেত্রে চীনেরও একটা জ্বালানি সংকট, এবং চীন পাশের দেশ মায়ানমারকে কেন্দ্র করে, মায়ানমারের জ্বালানির উপর চীন অনেকখানি নির্ভরশীল। আবার আমাদের এখানে যে আমরা যে জ্বালানি তেল যেটা আমদানি করি, সেই তেলের একটা বড় অংশ মধ্যপ্রাচ্যের দেশগুলো আসে, তার থেকে আসে, সেই দেশগুলো আবার মার্কিন প্রভাবাধীন। সব মিলিয়ে আমাদের যদি জ্বালানির কথা ভাবি, আমাদের ভূ রাজনৈতিক অবস্থানের কথা ভাবি, বঙ্গোপসাগরকে কেন্দ্র করে ভাবি, এবং পাশের দেশ ভারতের কর্তৃত্বপরায়ণতার কথা ভাবি, তো সব মিলিয়ে আমেরিকার যখন ডোনাল্ড লু যখন আসলেন, ভারত হয়ে আসছেন, কিন্তু এই দুটো বিষয় করার জন্য যে এর আগে আমেরিকা ভারতের সঙ্গে মিলে বাংলাদেশের উপর তার একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইতো। ভারত এখানে আমেরিকার সঙ্গে ভারতের একটা কন্ট্রাডিকশন এরকম তৈরি হয়েছে যে ভারতের মাধ্যমেই আমেরিকাকে দেখতে হবে। এই জায়গায় আমেরিকা কি সরাসরি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখবে, না ভারত হয়ে আসবে? এই বিরোধটাই এবারের যে ক্ষমতা পরিবর্তনের সময় তার কিছুটা প্রভাব আমরা টের পেলাম, যে ইউনূস সাহেব অনেক বেশি মার্কিন প্রভাবিত, এবং আমাদের যে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের মধ্যেও মার্কিনের প্রভাবটা অনেক বেশি। হ্যাঁ, ফলে ভারত এটাকে কেন্দ্র করে ভারত তার পার্শ্ববর্তী দেশের উপর কতখানি কর্তৃত্ব রাখবে। আবার বাংলাদেশের গণতান্ত্রিক দুদুভাই একটা কিন্তু ইঙ্গিত করেছেন যে বাংলাদেশের নির্বাচনটাকে সুষ্ঠু করতে না দেওয়ার পিছনে ভারতের একটা ভূমিকা ছিল, দৃশ্যমান ভূমিকা। কেন ছিল?
কারণ ভারত নিজেও তার দেশে এই ধরনের নির্বাচন করতে চায় এবং করেছেও সে। আবার এর একটা বিপদও আছে, বাংলাদেশের যে কোনো গণ আন্দোলন ভারতের জনগণকে তো প্রভাবিত করে, তো ফলে এটা একটা মানে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আছে আমাদের সঙ্গে ভারতের। আমরা সে কারণে আমেরিকান যারা আসবেন তারা একটু জানতে চান, বুঝতে চান কতখানি রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং ভূ রাজনৈতিক বিষয়ে তারা বাংলাদেশের সঙ্গে মানে সম্পর্কটা উন্নয়ন করতে পারবেন। তারা একটা চোখ রাখেন সবসময় চীনের প্রতি, একটা নজর রাখবেন ভারতের প্রতি, আর সম্পর্কটা কিভাবে বাংলাদেশের সঙ্গে করতে হয় সেটা তারা দেখবেন। তো ফলে আমার মনে হয় এই ক্ষেত্রে একটা দুর্বল সরকার সবসময় বিদেশিদের জন্য সুবিধাজনক হয়। তো এই দুর্বল সরকারের মাধ্যমে যত ধরনের, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটা দুর্বল সরকার আছেন, তাকে কতখানি তারা প্রতিশ্রুতি দিয়ে অথবা প্রেশার দিয়ে তারা তাদের পক্ষে নিতে পারে সেই চেষ্টাটা তারা করবে। আবার আমাদেরও এই ক্ষেত্রে অন্তত এইটুকু জোর থাকতে হবে, আমরা একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে 15 বছরের লড়াইয়ের মধ্য দিয়ে দেশের মানুষের যে জাগরণ হয়েছে, এই জাগরণের ফলে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, একটা ধৈর্য ক্ষমতাও তৈরি হয়েছে। আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তারা একটা গণতান্ত্রিক ব্যবস্থা চায়। আর ধৈর্যটা কি দেখুন, আওয়ামী লীগের শাসনামলেও কিন্তু মুদ্রাস্ফীতি ছিল, মূল্যস্ফীতি ছিল, তা নিয়ে বিক্ষোভ ছিল। গত 36 দিন ধরে জিনিসপত্রের দাম কিন্তু চড়া, মানুষ কিন্তু এখনও ধৈর্য নিয়ে আছে যে নতুন একটা সরকার এসেছে, দেখি না কি করে। কিন্তু যদি এরকম হয় যে মানুষ সহ্য করছে কিন্তু ব্যবসায়ীদের আর সহ্য হচ্ছে না, তারা ঠিকই সিন্ডিকেটবাজি করছেন, তারা যে একটু মানুষের জীবনে স্বস্তি দেবেন সেই ব্যবস্থাটা করছেন না, তখন তো পরিস্থিতিটা এমন নাও থাকতে পারে, মানুষের বিক্ষোভটা কিন্তু তখন আবার পুঞ্জীভূত বিক্ষোভ আবার বেরিয়ে আসতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে জনগণের একটা আকাঙ্ক্ষা আছে, একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথে তারা যাচ্ছেন। এই জায়গায় জনগণের এই সমর্থনটাকে এই সরকার কিভাবে কাজে লাগাবে সেটার উপর নির্ভর করবে সে দেশের অভ্যন্তরের সমস্যা কিভাবে হ্যান্ডেল করবেন, বাইরের যারা আসবেন তাদের সঙ্গে তার সম্পর্কটা কীরকম হবে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতজানু সম্পর্ক নয়, আবার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গোটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকাও নয়। তাহলে গোটা দুনিয়ার সঙ্গে সম্পর্কিত থাকতে হবে, আবার নিজেদের অর্থনৈতিক এবং রাজনৈতিক ভাবমূর্তি এবং মর্যাদাটাও রক্ষা করতে হবে। এই রকম একটা ভারসাম্যমূলক জায়গা থাকতে পারেন কিনা সেটা আমরা দেখব। আমরা আলোচনা করবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। যদি আমরা যেটি আলোচনা করছিলাম মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর প্রসঙ্গে, সেই যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ভালো সম্পর্ক রয়েছে। সেই জায়গা আপনারা যেহেতু বড় একটি রাজনৈতিক দল রয়েছেন, এর আগেও আপনাদের সাথে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের যোগাযোগ ছিল, এবং মার্কিন শুধুমাত্র যে ব্যবসায়িক আলোচনা না, তার বাইরে রাজনৈতিক এবং আমাদের বিভিন্ন বিষয়ে তাদের কিছু নিষেধাজ্ঞা রয়েছে, সেই বিষয়গুলোর আলোচনা গুরুত্ব পাওয়া উচিত। সেইখানে আপনাদের অবস্থান কী হবে, বা এই নতুন সরকার আসার অবস্থানটা কী হওয়া উচিত, কোন জায়গায় দর কষাকষিগুলো করা উচিত? প্রথম কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রতিনিধি দল এখানে আসছেন, একের পরিষ্কার করে বলি, তারা তাদের স্বার্থের মধ্য দিয়ে আমাদেরকে সাহায্য করবে। তারা তাদের স্বার্থের বাইরে গিয়ে আমাদের সাহায্য করবে, এটা যদি সরকার মাথায় নেয় তাহলে আবার এটা আমার বিবেচনায় এটা ভুল হয়ে যাবে। অর্থাৎ দ্বিপাক্ষিক হতে হবে। বিষয়টি আমাদের প্রয়োজন আছে, আমাদের পাশে যদি আমেরিকা দাঁড়ায়, সেই স্রোতে ইউরোপীয় ইউনিয়নে আসবে, কানাডা, এগুলো সামর্থ্যবান দেশ, নো ডাউট। আমাদের যে ছাত্ররা আছে বা বিভিন্ন মানুষ আছে, তারা কিন্তু এইসব দেশগুলোতে যেতে চায়, লেখাপড়ার সঙ্গে সঙ্গে ভালো চাকরি পাবে, ভালো জীবনযাপন হবে, এই জন্যই সেখানে যেতে চায়। তো এটা একটা বিষয় যে আমরা তাদের সঙ্গে আমাদের প্রজ্ঞা দিয়ে, ভূ রাজনৈতিক বিষয়টা দিয়ে, কূটনীতি দিয়ে আমরা কতটা তাদেরকে ব্যবহার করতে পারবো। যদি আমরা মনে করি যে সব তারা করে দিয়ে যাবে উদারভাবে, মানে বিষয়টা ওইভাবে যদি আমরা দেখি, যেমন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস
হ্যাঁ, নো ডাউট তার প্রতি তাদের আস্থা আছে। সে ইতিমধ্যে যখন কেস কাছারির মধ্যেও ছিল, গত সরকার তাকে অপদস্থ করা বা কোণঠাসা করা, যেভাবেই বলি না কেন, তখন কিন্তু অনেকগুলো দেশ তাকে সাপোর্ট করছে। ঠিক তেমনি আবার তিনি যখন এই প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, তখন অনেকগুলো দেশ তাকে অভিনন্দন জানিয়েছে। তার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব, প্রজ্ঞা এবং সময়কে ব্যবহার করে যদি আমি এদের সাহায্যগুলো এখন ব্যবহার করতে পারি। যেমন বলি যে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই যে সুইস ব্যাংক ট্যাঙ্কে যে টাকা পয়সা সব নিয়ে গিয়ে জমা ওরা ইচ্ছা করলে এই টাকাগুলো আমাদের দিয়ে দিতে পারে, আমাদের রাষ্ট্রের টাকা তো, এটা ব্যক্তি নিয়ে গেল চুরি করে ওখানে রাখছে। আমেরিকা তো প্রচুর টাকা নিয়ে যাওয়া হয়েছে। আমেরিকা যারা আসবেন তারা তো আমাদের বিভিন্ন প্রকল্প বা বিভিন্নভাবে সাহায্য করবে। ওই টাকাগুলো নিয়ে আসারও যদি আমরা মনে করি তাদের সাহায্য আমরা পাবো, বা তাহলেও কিন্তু সেই টাকার পরিমাণ কম না। তো তারা যখন এই আমার দেশে আসবে, সেই বিষয়গুলো মানে যেমন আমি বলি যে আমেরিকার সঙ্গে যেসব দেশগুলো, যেমন 10-15 লক্ষ বার্মা থেকে আসছে আমাদের দেশে, স্টিল তারা আছে। সেটি আমাদের কতটা বহন করার ক্ষমতা। এখন যদি মনে করি তাদেরকে এই দেশে রেখে পরে খালি সাহায্য নিব, তাহলে তো আরো বড় ক্ষতি হয়ে যাবে আমাদের দেশে। সেই ক্ষেত্রে আমেরিকা, চীন বা যেসব দেশগুলো আছে, কূটনীতিক সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা এটা মীমাংসা, শুধু আর্থিক না, এই দৃষ্টিভঙ্গিটা নিতে পারি। যেমন এর আগে যে সরকারটা ছিল, যারা পালিয়ে গেছে, পতন হয়েছে, তারা ধরেন কি বলবো, চীনের সঙ্গে ব্যবহার করতে গিয়ে চীনকে এই 10-15 লক্ষ মানুষ আমরা চীনের মাধ্যমে পাঠাতে পারতাম। চীন তো আমাদের এখানে একটা বড় ইনভেস্টর তারা আছে না, আমরা ওইদিকে নজরই দিই নাই, খালি প্রকল্প করেছে আর সেখান থেকে কিভাবে আর্থিক লাভবান হয়। হ্যাঁ, এটা তা আমার কাছে মনে হয় যে এই যে সফর মিস্টার লু এবং তার প্রতিনিধি দল, এটা যদি কার্যকরভাবে আমরা মানে সাফল্যের দিকে নিতে পারি, তার এখন যে সংকটটা আর্থিক এবং ভাবমূর্তিগত, এবং সামনের দিনগুলোতে যে গণতন্ত্রের কথা আমরা ভাবি, যেমন আমি বলি যে গত নির্বাচনে 2024-এর শেষের 2 মাস আগেও আমেরিকা যে ভূমিকায় ছিল, শুধুমাত্র সেটি, বা আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে ভারতকে খুশি করতে গিয়ে তার অবস্থান সে সরিয়েছিল। যদি না সরাতো, সে না সরতো, তাহলে আমাদের এখানে অন্যভাবেও ইতিহাস লেখা হতে পারত। সেই জন্য আমার কাছে মনে হয় যে বিশ্বব্যাংক থেকে শুরু করে যেসব আর্থিক প্রতিষ্ঠান আছে, আমাদের এই সংকটকালীন সময় এইসব শক্তি অনুকূলে যদি কাজ করে, তাহলে বাংলাদেশ লাভবান হবে। আমরা একটা স্বস্তিদায়ক একটা অবস্থার দিকে যাব, কি আর্থিক কি রাজনৈতিকভাবে, এটা আমার বিশ্বাস। সেই সম্ভাবনাটা দেখা দিয়েছে। প্রথমেই আমরা একটু যদি নির্বাচনের, যেহেতু নির্বাচন একটা বড় বিষয় আমাদের রাজনীতিতে, সেই জায়গাটায় আমরা নির্বাচন কমিশন সংস্কারে যে কমিশন গঠন করা আছে তার প্রধান হলেন বদিউল আলম মজুমদার। তিনি যেটি বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, এবং তিনি বলেছেন যেহেতু আওয়ামী লীগের কার্যকলাপ নেই বা নির্বাচনে অংশগ্রহণ করার মতো আসলে অবস্থান এখন নেই বা আদৌ তারা করতে পারবেন না, সেটি একটি বড় বিষয়। অন্যদিকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ যেটি বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্র হতে হবে নিজেদের সক্রিয়তা বজায় রেখে, অন্য দেশের গণতন্ত্রের আসলে মডেল হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। এই বিষয়গুলো আসলে কিভাবে বিবেচনা করবেন এবং নির্বাচন কমিশন সংস্কারের জন্য যথেষ্ট কিনা? গণতন্ত্র একটা ইউনিভার্সাল কনসেপ্ট, কিন্তু নির্বাচনটা হচ্ছে আবার প্রত্যেকটা দেশের তার পরিপ্রেক্ষিত অনুযায়ী। তার ফলে কোনো কোনো দেশ তারা সংখ্যানুপাতিক নির্বাচন করে, কোনো কোনো দেশ ফার্স্ট পাস্ট দ্য পোল, এটা এইভাবে নির্বাচন হয়। নির্বাচনের নানা ধরনের বিষয় বিবেচনা, কোনো কোনো দেশে আবার রাইট টু রিকল থাকে। যেমন শুধু আমি নির্বাচনে ভোট দিলাম তা না, 1 বছর পরে যদি দেখি যে কমিটমেন্ট তিনি করেছিলেন সেই কমিটমেন্ট তিনি পূরণ করছেন না, তাহলে রাইট টু রিকল, তার ভোট প্রত্যাহার করার বিষয় থাকে। নির্বাচনের সময় না ভোটের বিধান থাকতে পারে।
অনেক বিষয় নিয়ে নির্বাচনের একটা আলাপ আলোচনা হতে পারে। কিন্তু আমাদের যেটা বিষয় যে আমরা একটু নির্বাচন প্রিয় জাতি হিসেবে পরিচিত ছিলাম। নির্বাচন, সেটা স্থানীয় নির্বাচন হোক, সেটা জাতীয় নির্বাচন হোক, মানুষ দারুণভাবে এখানে অংশগ্রহণ করতো। এমনকি ট্রেড ইউনিয়নের নির্বাচন নিয়েও আমরা বেশ ইসে থাকি। সর্বশেষ যদি স্কুল পর্যায়ে যে নির্বাচন হয় সেখানে মসজিদ কমিটিতেও হয়, আমরা বাজার কমিটি থেকে শুরু করে মানুষ নির্বাচন প্রিয় একটা জাতি ছিল। সেই জাতিটাকে গত 3টা নির্বাচনে এমন একটা জায়গায় নিয়ে আসা, প্রথমত নির্বাচন বিমুখ, দ্বিতীয়ত হয়ে গেল যে নির্বাচনের নামে এক ধরনের মানুষের সঙ্গে প্রহসন করা। সেই জায়গা থেকে আবার আমাদের একটু ঘুরে দাঁড়াতে হবে। এখানে কয়েকটা বিষয় বিবেচনা করতো। এই সময় 3টা নির্বাচন কমিশন ছিলেন না, তারা তো সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা এই সমস্ত নির্বাচনগুলোকে কিভাবে তারা জাস্টিফাই করেছিলেন? তার নিজের কাছেও তো একটা প্রশ্ন থাকা উচিত যে তাকে কেউ হয়তো বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে না, কিন্তু তার নিজের একটা বিচার বিবেচনা থাকার উচিত ছিল যে এই ধরনের একটা নির্বাচনকে আমরা জাস্টিফাই করে দিয়েছি। এবং সেটি তারা প্রত্যেকে যাওয়ার আগে বলে গেছেন যে একপাক্ষিক নির্বাচন হয়েছে, রাতে আর ভোট হবে না কোনোদিন, মানে এটি যাওয়ার আগে যখন দায়িত্বে ছিলেন তখন তারা কেন সেটি করেননি? কিন্তু যিনি গেলেন, তিনি যার কাছে দায়িত্ব দিয়ে গেলেন, তিনি কিন্তু এই কথাটা পরের লোক কিন্তু মনে রাখেনি, বরঞ্চ আগের চেয়ে আরো খারাপ নির্বাচন করেছে। তো ফলে এই যে খারাপ থেকে আরো খারাপ করার প্রতিযোগিতা যে তৈরি হয়েছিল, সেখান থেকে নির্বাচনী ব্যবস্থাকে ফিরিয়ে আনার একটা উদ্যোগ নিতে হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেমন একটা ডেমোক্রেটিক নির্বাচন কমিশন করতে হবে, 2 নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা করতে হবে, নির্বাচনকে পেশিশক্তি, কালো টাকা এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার থেকে মুক্ত করতে হবে। আর সবচেয়ে বড় কথা, মানুষ যেন অবাধে ভোট দিতে পারে। ভোট দেয়া তার যেমন অবাধ অধিকার থাকবে, ভোট কাউন্টিং হচ্ছে যেটা, সেক্ষেত্রেও মানুষের জন্য একটা আস্থা থাকে যে ভোট তো দিলাম, ঠিকমতো গণনা হলো তো। তো এই জায়গায় যেন কোনো অনাস্থার জায়গা না থাকে, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা লাগবে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, নির্বাচন কমিশনও কিছু করতে পারবে না, যদিও রাষ্ট্রের যারা থাকেন তারা যদি আবার প্রভাব বিস্তার করেন, অনেক সময় নির্বাচন কমিশন তো অসহায় হয়ে যায়। আর তার সঙ্গে যুক্ত হচ্ছে পুলিশ এবং প্রশাসনকে নির্বাচনে যেভাবে ব্যবহার করা হয়েছে, শিক্ষকদের চরিত্রটা যেভাবে নষ্ট করা হয়েছে। শিক্ষকরা অনেক জায়গায় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতেন, কোনো কোনো জায়গায় তারা প্রিজাইডিং অফিসারের ভূমিকা পালন করতেন। তাহলে প্রিজাইডিং অফিসার হিসেবে তিনি দেখছেন ভোট হচ্ছে না, তারপরে তিনি কিন্তু সিগনেচার করে আসছেন। সেটা ভয়ে হোক, সেটা লোভে হোক, সেটা দলীয় আনুগত্যের কারণে হোক। এতে করে হয়েছে কি, আমাদের প্রশাসন যেমন দুর্নীতিগ্রস্ত হয়েছে, পুলিশ যেমন সুযোগ সুবিধা নিয়েছে, নির্বাচনী কাজে যারা যুক্ত ছিলেন তারাও কিন্তু বিবেকের দংশনে দংশিত হয়েছেন, অথবা নিজেরা নিজেদের বিবেকটাকে বিসর্জন দিয়েছেন। এই সমস্ত জায়গা থেকে মানুষকে মুক্ত করতে হবে। একটা নির্বাচন মানুষকে যাচাই বাছাই করার পথে নিয়ে আসে, নির্বাচন যেন চরিত্র ধ্বংসের জায়গায় আর না যায়, এইটা আমাদের একটু দেখতে হবে। এগুলো যদি হয় তাহলে আগামী নির্বাচনটা খুব যে আমাদের মতো এরকম একটা ওভার পপুলেটেড কান্ট্রি যদি বলি যে প্রতি বর্গ কিলোমিটার 1200-1250 মানুষ বসবাস করে, পাশের দেশ ভারত সেখানে 350 মানুষ বসবাস করে, চীন এত বড় জনসংখ্যার দেশ সেখানেও ওই 300 নিচে বসবাস করে, কিন্তু আমরা প্রতি বর্গ কিলোমিটার প্রায় 1200 মানুষ। এই যে মানুষের সঙ্গে মানুষের ইন্টারাকশন, প্রতি মুহূর্তে এটা নিয়ে তর্ক বিতর্ক, এগুলো যে কোনো সময় একটা সংঘর্ষের পরিস্থিতি হয়েও যেতে পারে। সেই জায়গাটাতে খুবই কঠোরভাবে এটা মেনে চলা দরকার। 2 নম্বর হচ্ছে, আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাহলে কি হবে, অথবা আওয়ামী লীগ নির্বাচনে আসবে না কেন? এমন পরিস্থিতি কি হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না? যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে তা আসবে, আর যদি না আসতে পারে সেটা বিষয়। কিন্তু আমার মনে হয় না যে এই ব্যাপারে এখনই কোনো কথা বলার আছে যে নির্বাচন যদি 6 মাস পরে হয় তো নিশ্চয়ই পরিস্থিতিটা সেরকম হবে, তখন দেখা যাবে যে কে নির্বাচনে আসতে পারে কিংবা আসতে পারে না। একটু মানে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না আসবে সেটা আসলে পরে বিষয়, কিন্তু আওয়ামী লীগের যে রাজনীতি করার যে বিষয়টি, একটি গণ অভ্যুত্থানের মুখে যে রাজনৈতিক দলের নেতা এবং প্রধান সহ পালিয়ে যান, সেই রাজনৈতিক দলটির আসলে গ্রহণযোগ্যতা থাকে কিনা সামাজিকভাবে? দেখুন, এটা সেই দলকে এই লড়াইটা করতে হবে। 71 সালে মুক্তিযুদ্ধের সহযোগী ছিল জামাত ইসলাম, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের ছিল, এবং পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল রাজাকার বাহিনী গঠন করে। তারা কি রাজনীতি করছে না এখন? তারা তো পালিয়ে যায়নি, দেশে তো আত্মসমর্পণ করেছিল, তো মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটা ডিসাইড হয়েছিল, তো তারপরে তারা রাজনীতি করছে না। তাহলে এরশাদ গণ অভ্যুত্থানের মধ্যে পরাজিত হয়েছিল না, তিনিও তো দেশে ছিলেন। পালিয়ে যাওয়ার প্রশ্নটা পড়ে, কিন্তু এই দেশের তো হাজার হাজার কর্মী তো তাদের আছে, তো তারা পালিয়ে যায়নি। নেতারা না পালিয়ে গেছে, চোরটাগুলো পালিয়ে গেছে, দুর্নীতিবাজগুলো পালিয়ে গেছে, দমন পীড়ন যারা করেছে পালিয়ে গেছে, কিন্তু হাজার হাজার কর্মীরা তাদের আছে না, তারা কি করবে?
তারা কি কোনোদিন সংগঠিত হতে পারবে না? হয়তো হবে তারা। ঠিক যেমন ধরেন বিএনপি সম্পর্কে কত তুচ্ছ-তাচ্ছিল্য করেছে না আওয়ামী লীগ? বিএনপির নেতৃত্বের সম্পর্কে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, বিএনপি সম্পর্কে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে 15 বছর। এই 15 বছর মানে মাটি কামড়ে ধরে বিএনপির নেতাকর্মীরা ছিল না। ফলে আমার কাছে কিন্তু খুব বিবেচনার বিষয় হচ্ছে যে দলের নেতাকর্মীদের দলকে কেন্দ্র করে যে আবেগটা থাকে সেটাকে অপমান করা ঠিক হবে না। তারা দলের নেতাদের ভুল আচরণের শিকার হয়, দলের নেতাদের দ্বারা ভুল পথে পরিচালিত হয়, কখনো কখনো তার খেসারতও তাদেরকে জীবন দিয়েও দিতে হয়। ফলে নির্বাচন পরিস্থিতিটা যেন এমন হয় ওই কর্মীরাও বুঝতে পারে তাদের নেতারা দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে কিংবা ফ্যাসিস্ট আচরণ করার কারণে কিংবা রাজনৈতিক ক্ষমতার এই ধরনের অপপ্রয়োগ করার কারণে কিভাবে ঘৃণিত হয়েছে, পালিয়ে গিয়ে শুধুমাত্র পদত্যাগ নয় দেশত্যাগ করতে হয়েছে তাদের। এইখান থেকে যদি শিক্ষা নেয় তাহলে শুধু আওয়ামী লীগের কর্মীরা শিক্ষা নেবে না তা নয়, যারা দেশে আছে তারাও তো শিক্ষা নেব। এটা একটা ডেমোক্রেটিক মানে একটা মানে খারাপ উদাহরণ ভবিষ্যতের আর একটা ভালো উদাহরণের জমিনও কিন্তু তৈরি করে। সেদিক থেকে আমি যেটা বলছি যে নির্বাচন আসলে এরকম অনেক কিছুই হতে পারে, আগে থেকে আমরা এটা বলবো না। আর পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে যে গ্লানিটা তৈরি হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে, সেই গ্লানি মোচনের দায়িত্ব তো আওয়ামী লীগের কর্মীদেরই, সেটা তাদেরকে ওই গ্লানি মোচন করেই এগিয়ে আসতে হবে। এই বিষয়টি যে মানে 16 বছর আপনারা দীর্ঘ অত্যাচার নির্যাতন বা যে কোনোভাবেই হোক একটা দমন পীড়ন সহ্য করে আপনারা রাজনীতির মাঠে টিকেছিলেন, কিন্তু সেই বিপরীত দিকে যারা আসলে ক্ষমতার অধিকারী ছিলেন তারা কিন্তু গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে গেছেন। আমি যেটি প্রথমে জিজ্ঞেস করলাম যে আসলে এর দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি, এবং সেটি আসলে মানে গণতান্ত্রিক রাজনীতিতে এই পুনর্বাসনের সুযোগ থাকে কিনা, মানে আমি রাজনীতির ইতিহাসে এটি কি বলে আসলে? বদিউল আলম সাহেব যে কথাটা বলছেন আমি এটাকে শুধু সমর্থন না, এর মধ্যে অনেক কিছু তিনি ব্যক্ত করেছেন। 2 লাইনের মধ্যে অনেক কিছু বলেছেন। এই আওয়ামী লীগ না আসলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব বলেছেন। হ্যাঁ, সুষ্ঠু করা সম্ভব, মানে অগ্রহণযোগ্য হবে না, মানে উনি তার অবস্থান পরিষ্কার করছেন। আমার কাছে মনে হয়েছে যে জার্মানির হিটলারের যে নাৎসি বাহিনী ছিল, এটা গণতন্ত্র রাজনীতিতে একজনের পতন হয়েছে, আরেকজন ক্ষমতা আসছে, যাদের পতন হয়েছে তারা আবার উঠে দাঁড়াতে পারে। এখানে কিছু নাৎসিবাদের সঙ্গে, যেমন 71-এ মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধে ধরেন বিরোধিতা করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা এখনো পর্যন্ত কিন্তু 3 থেকে 4% ভোটের ঊর্ধ্বে যেতে পারে নাই, রাজনীতি করে। আর নাৎসিবাদ কিন্তু এখনো বিশ্বে যেখানে ধরা পড়ে সে কিন্তু তাকে বিচারের মুখোমুখি হতে হয়। আপনি সর্বশেষ যে ঘটনা, তারা যে পালিয়েছে এটা বললে ভুল হবে। তারা জীবন রক্ষা করতে গিয়ে যতগুলো মানুষ খুন করেছে নির্বিচারে, সেটা শুধু যে আওয়ামী লীগ করেছে তা না, কিন্তু প্রশাসনে যারা ছিল তারা এর সঙ্গে যুক্ত। এমনকি নৈতিক দিক থেকে ভারত, পার্শ্ববর্তী দেশ, আমাদের যারা বন্ধু, যারা মুক্তিযুদ্ধে আমাদের সমর্থন করেছিল, গণতন্ত্র প্রতিষ্ঠা যাদের কাজ করার কথা, তারাও এই খুনিদেরকে আশ্রয় দিয়ে নৈতিক অবস্থান তারা বিতর্কিত করেছে। তাহলে এখন কি হবে? আমার কাছে মনে হয় যে কোনো জিনিসের, এই যেটা রতন সাহেব বলল, যে তাদের কর্মীদেরকেই আগে সিদ্ধান্ত নিতে হবে রাজনীতি, যে তারা তাদেরকে নেতা মানেছে, যে দল মানে দলটা করেছে, তারা আদতে এই দেশের কতটা অগ্রগতিতে না লুটপাটে, কতটা মানুষের রক্ষায় নাকি খুনে, এইগুলো তাদের আপনাকে বিবেচনা নিতে হবে। এই দায়িত্ব অন্যরা নেবে কি করে? আছে না, যেমন বিএনপি শত জুলুমের মুখোমুখি হয়েছে। আমরা কথা বলার কারণেও যে এখনো সে মামলা প্রত্যাহার হয় নাই। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে গণতন্ত্রের বিকল্প ফ্যাসিবাদ না, ফ্যাসিবাদের বিকল্প গণতন্ত্র হতে পারে, কিন্তু গণতন্ত্রের বিকল্প ফ্যাসিবাদ নয়। সেই ফ্যাসিজম যারা এখানে প্রতিষ্ঠা করছে, যার সঙ্গে সম্পৃক্ত নাৎসিবাদ এই এত অঞ্চলে, যেমন পাকিস্তানকে এই দেশের মানুষ কখনোই আপনার মানতে পারবে না, কারণ তারা যে নির্যাতন, খুন, হত্যা, গণহত্যা সেই কারণে করতে হবে না। সেই জন্য আওয়ামী লীগ আমি এক কথায় বাদ দিচ্ছি না, কিন্তু এক কথায় গ্রহণ করার কোনো সুযোগ নাই, এটা আমার কাছে মনে হয়।
জি, আমরা শেষ করতে চাই। আলোচনায় অংশ নেওয়ার জন্য রাজিকুজ্জামান রতন এবং শামসুজ্জামান দুদু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।